চা শ্রমিকদের জীবনটা যেন অভিশপ্ত। সারাদিন খেটে পান ১৭৮ টাকা। তা দিয়ে ভাত তো জোটেই না, অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠে তাদের সন্তানেরা। ভোগে অপুষ্টিসহ নানা রোগে। শিক্ষার সুযোগও সীমিত। মাথা গোজার ঠাঁইটুকু ধরে রাখতে হলে পরিবারের অন্তত একজনকে বাগানে কাজ করতেই হয়। চা শ্রমিকদের ঝড়ে ঘরের চালা উড়ে গেলে মালিকের অনুমতি ছাড়া মেরামত করা যায় না। বয়সের ভারে নুয়ে পড়া অনেক শ্রমিক অসহায়ত্ব আর উপসে দিন কাটালেও নেই সুচিকিৎসার ব্যবস্থা। প্রসূতি মায়েরা চিকিৎসার অভাবে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত অবস্থায় সন্তান জন্ম দেন। ওই কুড়ে ঘরটি তাদের সন্তান প্রসবের স্থান। হাসপাতালের বেড তাদের জন্য সোনার হরিণ। চা শ্রমিকেরা দৈনিক ন্যূনতম ৫০০ টাকা মজুরি চান, কিন্তু সেদিকে যেন কারো নজরে নেই। বাংলাদেশের ১৬৭টি নিবন্ধিত চা বাগানে প্রায় ২৫,০০০ শ্রমিক কাজ করছেন। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার বা চট্টগ্রাম জেলায় কাজ করা বিপুল সংখ্যক এই চা শ্রমিকেরা বংশ পরম্পরায় এসব বাগানে কাজ করছেন। চা শ্রমিকদের প্রতি মালিকদের বঞ্চনার ইতিহাস অনেক পুরনো। বাংলাদেশে চা শিল্পের প্রতিষ্ঠায় হয়েছে শ্রমিকদের প্রতি প্রবল অন্যায় দিয়ে। ভারতীয় উপমহাদেশে তখন ব্রিটিশদের শাসন চলছে। এখানকার ব্রিটিশদের চায়ের প্রতি তীব্র আকর্ষণ ছিল। ১৮৩০ সালের দিকে ব্রিটিশরা প্রতি বছর প্রায় ৪০ মিলিয়ন পাউন্ড চা পান করত। এটা আসতো মূলত চীন থেকে, কিন্তু অ্যাংলো ডাচ কারণে চীন চায়ের রফতানি বন্ধ করে দেয়। এরপর ব্রিটিশরা বিকল্প উৎস খুঁজতে শুরু করে। চীনের উপর নির্ভরশীলতা কাটাতে ব্রিটিশরা ভারতবর্ষের ব্রহ্মপুত্র অববাহিকায় চা চাষের পরিকল্পনা শুরু করে। আসামে চায়ের একটি জাত আবিষ্কার করার পর ওই এলাকায় চা চাষে তারা বিশেষভাবে মনোযোগী হয়ে ওঠে। এভাবে দার্জিলিং, আসাম এবং সিলেটে তারা কয়েকটি চা বাগান প্রতিষ্ঠা করে। এরপর ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠা করা হয়। ৩ বছর পর সেই বাগান থেকে প্রথম বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়। ব্রিটিশরা প্রথমে চীন থেকে চা বীজ, যন্ত্রপাতির পাশাপাশি চীনের বিশেষজ্ঞ ও কর্মী নিয়ে এসেছিল, কিন্তু এসব চা বাগানের জন্য শ্রমিকেরও দরকার ছিল। এর মধ্যে হঠাৎ ম্যালেরিয়া ও কালাজ্বরের শ্রমিকেরা প্রাণ হারাতে থাকে। এদিকে চা বাগানের সংখ্যা বাড়তে থাকে। একদিকে কর্মীদের প্রাণ হারানো এবং অন্যদিকে চা বাগানের সংখ্যা বাড়তে থাকার কারণে আগের থেকে এবার বেশি শ্রমিকের প্রয়োজন হয়। এদিকে ব্রিটিশদের সঙ্গে বনিবনা না হওয়ায় চীনা বিশেষজ্ঞ কর্মীরা চলে যায়। তাই ব্রিটিশরা ভারতবর্ষের বিভিন্ন এলাকার দিকে নজর দিতে শুরু করে। বেঙ্গল, ছোটনাগপুর, মধ্যপ্রদেশ, যুক্তপ্রদেশ, মাদ্রাজ থেকে ৭১,৯৫০ জন চা শ্রমিক আনা হয়। তাদেরকে অনেক জমি জমা দেওয়া হবে, মোটা বেতন দেওয়া হবে, উন্নত জীবন হবে, এসব লোভ দেখানো হয়েছিল। অসহায় দরিদ্র লোকজন চা কোম্পানির দালালদের প্রলোভনের ফাঁদে পা দিত সহজেই। ট্রেনে করে চা শ্রমিকদের নিয়ে আনা হতো ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম আর বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে। এখানে আসার পর তারা বুঝতে পারে উন্নত জীবন তো দূরের কথা, ন্যায্য ও সুস্থ স্বাভাবিক একটু মানবিক জীবনও তাদের নেই। স্থানীয়রা এসব শ্রমিকদের কুলি বলে ডাকতেন। এখনো তাদের সেই নামে ডাকা হয়। এই চা শ্রমিক তথা কুলিদের বেশিরভাগ এসেছিলেন ভারতের দুর্ভিক্ষ পীড়িত এলাকাগুলো থেকে। এছাড়াও ভারতের বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ থেকে চা বাগানের কর্মীদের নিয়ে আসা হতো। এদের বেশিরভাগ ছিল গরিব এবং দুর্বল। তারা নিম্ন বর্ণের হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন। এই শ্রমিকদের সন্তানরাই পরবর্তীকালে বংশ পরম্পরায় চা বাগানের কর্মী হিসেবে কাজ করতে থাকে। তাই পরবর্তী ২০০ বছরেও সেই পরিস্থিতির বদল হয়নি। চা শ্রমিকদের দুর্দশা শুধুই বেড়েছে। চা শ্রমিকদের সন্তানরা যেন চা শ্রমিক হওয়ার জন্যই বড় হয়। তাদের জীবনে আর কোনো স্বপ্ন দেখার সুযোগ নেই। যদি একজনকে পড়াশোনা করাতে হয় তাহলে অন্য সন্তানদের আর পড়ালেখা করানো যায় না।